আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে। গত পর্বে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের এলসি সম্পর্কে। এলসি কত ধরনের এলসি হয়ে থাকে, আমাদের দেশে আসলে কত ধরনের এলসি প্রচলন আছে। এই বিষয়গুলো আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী পর্বগুলোতে আমি প্রত্যেক প্রকারের এলসি নিয়ে আলাদা, আলাদা সেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই আলোকে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি অ্যাট সাইট এলসি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাট সাইট এলসি, অর্থাৎ সাইট এলসি বা অ্যাট সাইট এলসি। তো অ্যাট সাইট এলসি আসলে কি? এর আগে আমরা একটু যদি জেনে নেই যে আমরা বলেছিলাম যে এই রিভোকেবল, প্রধানত এলসি রিভোকেবল এবং ইরিভোকেবল এই দুই ধরনের হয়। বর্তমানে রিভোকেবল এলসির কোনো অস্তিত্ব নেই। যত ধরনের এলসি ইস্যু হয়ে থাকে সবই হচ্ছে ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি কর্তৃক প্রকাশিত এলসি পরিচালনার যে নিয়মাবলী রয়েছে, সর্বশেষ প্রকাশনা ইউসিপি 600-এর আর্টিকেল 3-এ বলা হয়েছে যে ইউসিপি 600-এর অধীনে ইস্যুকৃত সমস্ত এলসিকেই অপ্রত্যাহারযোগ্য এলসি হিসেবে বিবেচনা করতে হবে, এমনকি যদি এলসিতে ইরিভোকেবল শব্দটি উল্লেখ না থাকে। অর্থাৎ যত ধরনের এলসি ইস্যু হোক না কেন, বর্তমানে ইউসিপি 600-এর আর্টিকেল 3 অনুযায়ী সবই হচ্ছে ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট, অর্থাৎ চাইলেই কেউ এই এলসি প্রত্যাহার করতে পারবে না। সেটা ইম্পোর্টার এক্সপোর্টার যে কারো ক্ষেত্রেই। অর্থাৎ এই এলসি কোনো শর্ত বা এলসি প্রত্যাহার করতে গেলে, এলসির কোনো শর্ত পরিবর্তন করতে চাইলে অবশ্যই উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। কারো সম্মতি ছাড়া এলসির কোনো শর্ত বা কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এজন্য একে ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট বলা হয়। তো তারই আলোকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাট সাইট এলসি। সাইট এলসি কি যদি আমরা বলি, তাহলে এটি এক ধরনের লেটার অফ ক্রেডিট যেখানে রপ্তানিকারক সঠিক নথিপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক অর্থ প্রদান করে। সাধারণত 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে পেমেন্ট সম্পন্ন হয়। এক কথায় এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এখানে যিনি পণ্য আমদানি করবেন, অর্থাৎ ইম্পোর্টার, এলসি ইস্যু করবে ইম্পোর্টারের ব্যাংক, অর্থাৎ ইস্যুইং ব্যাংক ইম্পোর্টারের পক্ষে এলসি ইস্যু করবে, তাকে আমরা বলবো ইস্যুইং ব্যাংক। এই ইস্যুইং ব্যাংক যখন যে দেশ থেকে পণ্য আমদানি করতে চাচ্ছি আমরা, তো সেই দেশের এক্সপোর্টারের ব্যাংকে সুইফটের মাধ্যমে এলসিটা পাঠিয়ে দেবে এবং এক্সপোর্টারের ব্যাংক, তাকে যদি আমরা অ্যাডভাইজিং ব্যাংক বলতে পারি, অর্থাৎ এলসি যে ব্যাংক এক্সপোর্টারকে অ্যাডভাইস করবে যে না, তোমার নামে অমুক দেশ থেকে একটা এলসি ইস্যু করা হয়েছে, এজন্য আমরা একে বলছি অ্যাডভাইজিং ব্যাংক। অর্থাৎ সে এক্সপোর্টারকে অ্যাডভাইস করবে যে অমুক দেশ থেকে এত মূল্যের একটা এলসি ইস্যু করা হয়েছে। তো এক্সপোর্টার যখন সেই এলসি পাবে, এলসির শর্ত অনুযায়ী এবং পূর্বের চুক্তি অনুযায়ী, অর্থাৎ ইম্পোর্টারের সঙ্গে এক্সপোর্টারের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পণ্য প্যাকিং করার পর এবং সে যখন শিপমেন্টের পর্যায়ে যাবে, অর্থাৎ এক্সপোর্টার যখন পণ্যটা শিপমেন্ট করবে বাই সিতে অথবা বাই এয়ারে, যে মাধ্যমেই করুক না কেন, শিপমেন্টে প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে কিছু শিপিং ডকুমেন্ট ইস্যু করতে হবে। তো সেই শিপিং ডকুমেন্টগুলো এলসি শর্ত মেনে সে যদি সঠিকভাবে তার অ্যাডভাইজিং ব্যাংকের মাধ্যমে ইম্পোর্টারের ব্যাংক অর্থাৎ ইস্যুইং ব্যাংকে প্রেরণ করে সঠিক নথিপত্র, অবশ্যই এলসিতে উল্লেখিত শর্ত অনুযায়ী সঠিক নথিপত্র জমা দিতে হবে। আচ্ছা, এই নথিপত্রগুলো যখন ইম্পোর্টারের ব্যাংকে এসে পৌঁছাবে, সেই নথিপত্রগুলো ইস্যুইং ব্যাংক পরিপূর্ণভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন দেখতে পাবে যে না, নথিপত্রগুলো
এলসি শর্ত অনুযায়ী একদম সঠিক এবং কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তখন এই ইস্যুইং ব্যাংক 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে এক্সপোর্টারের ব্যাংকের মাধ্যমে এক্সপোর্টারের প্রাপ্য মূল্য পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে। এই হচ্ছে মোটামুটি অ্যাট সাইট এলসির একটা ধারণা আমরা পেয়ে গেলাম। অ্যাট সাইট এলসির কিছু বৈশিষ্ট্যর কথা এখানে বলা হয়েছে, যে তাৎক্ষণিক পরিশোধ, অর্থাৎ নথি সঠিক হলে ব্যাংক তাৎক্ষণিক অর্থ প্রদান করে। হ্যাঁ, অর্থাৎ এখানে যেহেতু বলাই আছে অ্যাট সাইটে যে ইউসিপি 600-এর শর্ত অনুযায়ী, অর্থাৎ নথিপত্র যদি সঠিক থাকে এক্ষেত্রে বিলম্ব করার কোনো সুযোগ নেই, অর্থাৎ এক্সপোর্টার এক্ষেত্রে তার পেমেন্টের ব্যাপারে নিশ্চিত থাকতে পারে যে আমার নথিপত্র সঠিক থাকলে আমি সঠিক সময়েই পেমেন্ট পেয়ে যাব। নথিভিত্তিক কেবল নথি যাচাই করেই পেমেন্ট করা হয়। হ্যাঁ, এখানে পণ্য শিপমেন্ট কত দিনের মধ্যে হবে বা পণ্য ইম্পোর্টার হাতে পেয়েছে কি না, এই জিনিসগুলো পরে বিবেচনা করা হয়। প্রথমত দেখা হয় যে কমার্শিয়াল ডকুমেন্টগুলো সঠিক আছে কি না, অর্থাৎ শিপিং ডকুমেন্টগুলো সঠিক আছে কি না। ইম্পোর্টারের ব্যাংক মূলত এই জিনিসগুলো আগে চেক করে থাকে। কম ঝুঁকি, অর্থাৎ দ্রুত অর্থপ্রাপ্তি এবং কম ক্রেডিট ঝুঁকি, অর্থাৎ এখানে কোনো ক্রেডিট ঝুঁকি নেই, কারণ যেহেতু পণ্য বাকিতে ক্রয় করা হচ্ছে না। অ্যাট সাইট মানে হচ্ছে নগদ পেমেন্ট, অর্থাৎ আপনি সঠিক কমার্শিয়াল ডকুমেন্ট প্রেরণের মাধ্যমে এক্সপোর্টার সহজেই প্রাপ্য মূল্য পেয়ে যেতে পারে। ব্যাংক পেমেন্টের নিশ্চয়তা দেয়, অর্থাৎ হ্যাঁ, এখানে ইস্যুইং ব্যাংক পেমেন্টের একটা নিশ্চয়তা প্রদান করছে এক্সপোর্টারকে। প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ যে কমার্শিয়াল ডকুমেন্টগুলোর কথা আমরা বলছিলাম, যে কমার্শিয়াল ডকুমেন্টগুলো সঠিক থাকলে সঙ্গে সঙ্গেই পেমেন্ট পেয়ে যাবে সাপ্লায়ার, সেই কমার্শিয়াল ডকুমেন্টগুলো আসলে কি? এখানে বিল অফ লেডিং হচ্ছে আপনার শিপিং ডকুমেন্ট, অর্থাৎ এটি ইস্যু করে থাকে শিপিং লাইন, অর্থাৎ কোনো যদি জাহাজে শিপমেন্ট হয় তো সেক্ষেত্রে সমগ্র বিশ্বে অনেক শিপিং লাইন রয়েছে, মার্কস লাইন রয়েছে আমাদের, যেরকম আমাদের বহুল পরিচিত একটা শিপিং লাইন, এরকম আরও অনেক শিপিং লাইন রয়েছে। তো এই শিপিং এজেন্ট বা শিপিং লাইন এই বিল অফ লেডিং ইস্যু করে থাকে। আচ্ছা, এরপর রয়েছে কমার্শিয়াল ইনভয়েসে পণ্যের বিবরণ সম্পর্কে উল্লেখ করা থাকে, অর্থাৎ কী ধরনের পণ্য আমদানি করা হয়েছে, কোন অরিজিন থেকে পণ্যটা আসছে বা পণ্যটা কোন অরিজিনের তৈরি, পণ্যের পরিমাণ, পণ্যের মূল্য, তারপর কোন পোর্ট থেকে পণ্যটা লোডিং করা হয়েছে, কোন পোর্টে এসে পণ্যটা ডিসচার্জ হবে, এবং পেমেন্ট টার্ম, তারপর এইচএস কোড, এই বিষয়গুলো আসলে বিস্তারিত কমার্শিয়াল ইনভয়েসে উল্লেখ করা থাকে। এরপর রয়েছে প্যাকিং লিস্টে পণ্য কত পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে এর বিস্তারিত একটা বিবরণ দেওয়া থাকে ডিটেল প্যাকিং লিস্টে। কত কেজি পণ্যের নেট ওয়েট কত, গ্রস ওয়েট কত, এই জিনিসগুলো খুব পরিষ্কারভাবে প্যাকিং লিস্টে দেওয়া থাকে। এরপর রয়েছে সার্টিফিকেট অফ অরিজিন, অর্থাৎ পণ্যটা কোন দেশের তৈরি, কোন অরিজিন থেকে পণ্যটা আসছে, এর একটা বিস্তারিত বিবরণ এই সার্টিফিকেট অফ অরিজিনে দেওয়া থাকে। সার্টিফিকেট অফ অরিজিন কারা ইস্যু করে থাকে? সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করবে আপনার লোকাল চেম্বার অফ কমার্স, অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট চেম্বার অফ কমার্স রয়েছে, এই কর্তৃপক্ষ কর্তৃক সার্টিফিকেট অফ অরিজিন ইস্যু করা হয়। এরপর রয়েছে ইন্স্যুরেন্স পলিসি বা ইন্স্যুরেন্স সার্টিফিকেট, যদি প্রযোজ্য হয়, অনেক ক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যান্য শর্ত অনুযায়ী নথি, ইন্সপেকশন সার্টিফিকেট ইত্যাদি, অর্থাৎ এক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। ইন্সপেকশন সার্টিফিকেট, তারপর আপনার ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, তারপর সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, অর্থাৎ
বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষ অনেক সময় বিভিন্ন ধরনের ডকুমেন্ট চেয়ে থাকে। অর্থাৎ আপনি যদি রাসায়নিক কোনো পণ্য আমদানি করে থাকেন, কেমিক্যাল জাতীয় পণ্য, তো সেই ক্ষেত্রে অনেক সময় সার্টিফিকেট অফ অ্যানালাইসিস এরকম একটা সনদ চেয়ে থাকে কাস্টমস কর্তৃপক্ষ। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কৃষি পণ্য আমদানির ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন সার্টিফিকেট কাস্টমস কর্তৃপক্ষ থেকে চাওয়া হতে পারে। এই ধরনের কিছু সার্টিফিকেট বা নথিপত্র ডিমান্ড থাকতে পারে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক। তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আপনি সাপ্লায়ারকে ইনফর্ম করবেন যে আমাকে এলসিতে অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আমার এই ডকুমেন্টগুলো ইস্যু করতে হবে শিপিং ডকুমেন্টের সঙ্গে। আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে অ্যাট সাইট এলসি কী প্রক্রিয়া সম্পন্ন হয় আসলে। এটা আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের পক্ষে সাইট এলসি ইস্যু করে। হ্যাঁ, আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারক বরাবর সাইট এলসি সুইফটের মাধ্যমে ইস্যু করবে। সুইফট হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, অর্থাৎ সুইফট হচ্ছে সমগ্র বিশ্বে যত ব্যাংক রয়েছে ব্যাংকগুলোর মধ্যে ইন্টারন্যাশনালি কমিউনিকেশন করার একটা মাধ্যম হচ্ছে সুইফট। এই সুইফটের মাধ্যমেই সমগ্র বিশ্বের ব্যাংকগুলো তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করে থাকে। যে কোনো ধরনের মেসেজের আদান প্রদান, ডকুমেন্টের আদান প্রদান এই সুইফটের মাধ্যমেই হয়ে থাকে। আচ্ছা, শিপমেন্ট ও ডকুমেন্ট প্রস্তুতি। এরপর রপ্তানিকারক পণ্য পাঠিয়ে নথিপত্র তৈরি করবে। অর্থাৎ পণ্য যখন শিপমেন্ট করে দিবে সাপ্লায়ার, তখন সে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করবে। ডকুমেন্ট জমা, রপ্তানিকারক ব্যাংকে নথিপত্র জমা দিবে। অর্থাৎ রপ্তানিকারক ডকুমেন্ট প্রস্তুতির পর যখন সে দেখবে যে এলসির শর্ত অনুযায়ী তার ডকুমেন্ট ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, তখন সে তার ব্যাংকে নথিপত্রগুলো জমা দিবে। ডকুমেন্ট যাচাই, ব্যাংক এলসির শর্ত অনুযায়ী নথি যাচাই করে। অর্থাৎ ডকুমেন্ট যখন ইম্পোর্টারের ব্যাংকে চলে আসবে, ইস্যুইং ব্যাংকে, তখন ব্যাংক ডকুমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে দেখবে যে এলসির শর্ত অনুযায়ী ডকুমেন্টগুলো সঠিক আছে কি না। তো ডকুমেন্ট যদি সঠিক থাকে তো সঙ্গে সঙ্গে ব্যাংক অর্থ প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ পেমেন্টের ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, অ্যাট সাইট এলসির কী কী সুবিধা রয়েছে? রপ্তানিকারকের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা, কারণ বোঝাই যাচ্ছে যে পণ্য শিপমেন্ট করার সঙ্গে সঙ্গে সঠিক ডকুমেন্ট প্রেরণ করলেই পেমেন্ট নিশ্চিত, অর্থাৎ দ্রুত অর্থ প্রাপ্তির একটা নিরাপত্তা থাকে এক্সপোর্টারের। আমদানিকারক সঠিক শিপমেন্ট নিশ্চিত হওয়ার পর ব্যাংক অর্থ ছাড়ে। অর্থাৎ আমদানিকারকের একটা সুবিধা রয়েছে এখানে যে শিপিং ডকুমেন্ট যদি সঠিক না হয় তো এই ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক কখনোই পেমেন্ট ছাড়বে না। অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে শিপিং ডকুমেন্টগুলো নির্ভুল হতে হবে, দেন তারপর ব্যাংক পেমেন্টের ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে উভয় পক্ষের আস্থা বজায় থাকে। আচ্ছা, সংক্ষেপে যদি আমরা বলি এখন এর সাইট এলসি, যে সাইট এলসি হলো আন্তর্জাতিক বাণিজ্যের দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে। হ্যাঁ, সাইট এলসির ক্ষেত্রে খুব কম সময়েই লেনদেন নিষ্পত্তি হয়। সঠিক নথিপত্র জমা হলেই ব্যাংক তাৎক্ষণিক অর্থ প্রদান করে। এটি রপ্তানিকারকের জন্য ঝুঁকিমুক্ত এবং লাভজনক একটা প্রক্রিয়া। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে দ্রুত লেনদেন সম্পন্ন করার একটা মাধ্যম হচ্ছে এই অ্যাট সাইট এলসি। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যে বর্তমানে বহুল প্রচলিত পেমেন্ট পদ্ধতি হচ্ছে এলসি, কিন্তু সেই এলসির মধ্যে আবার বিভিন্ন প্রকারের এলসি রয়েছে। তার মধ্যে অ্যাট সাইট এলসি হচ্ছে এক্সপোর্টারের ক্ষেত্রে প্রথম পছন্দ, কারণ হচ্ছে যেহেতু শিপমেন্ট করার সঙ্গে সঙ্গেই শিপিং ডকুমেন্ট প্রেরণ করলেই পেমেন্ট নিশ্চয়তা রয়েছে। এক্ষেত্রে অ্যাট সাইট এলসির প্রচলনটা বর্তমানে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে বহুল প্রচলন।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকে অ্যাডসাইট এলসি সম্পর্কে আলোচনা। আমরা যদি প্র্যাকটিক্যালি এখন একটা এলসি যদি আমরা দেখতে চাই, চলুন আমরা একটা এলসি বিস্তারিত একটু দেখার চেষ্টা করি। যে এই আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা একটা এলসি দেখতে পাচ্ছি। এখানে মেসেজ হেডার, এখানে যে সুইফট কোড দেওয়া আছে সেন্ডার এবং রিসিভারের, দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে যে সেন্ডারের একটা কোড দেওয়া আছে সুইফট কোড, রিসিভারের একটা সুইফট কোড দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্ডার ইনস্টিটিউশন ইবিএল, এখানে একটা সুইফট কোড দেওয়া আছে। এক্সপানশন ইস্টার্ন ব্যাংক পিএলসি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন ব্যাংকের একটা এলসি, ইস্টার্ন ব্যাংক ইস্যুইং ব্যাংক। এখানে এই এলসিটা সে ইস্যু করেছে বিডিএস ব্যাংক লিমিটেড সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ইউসিপি 600 অনুযায়ী বর্তমানে সব এলসি হচ্ছে ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট। এখানে সে কথাটাই উল্লেখ আছে যে ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট। হ্যাঁ, এলসিতে কিন্তু একটা বিষয়ে আপনাদের খেয়াল করলে দেখতে পাবেন যে কোথাও কিন্তু লেটার অফ ক্রেডিট কথাটা উল্লেখ থাকে না, ডকুমেন্টারি ক্রেডিট কথাটাই কিন্তু সবসময় এই জায়গাটাতে এই 40A ক্লোজে এই কথাটা উল্লেখ থাকে যে ডকুমেন্টারি ক্রেডিট ইরিভোকেবল ফর্ম অফ ডকুমেন্টারি ক্রেডিট, অর্থাৎ ডকুমেন্টারি ক্রেডিটের ধরন হচ্ছে ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট। এরপর এলসি নাম্বার দেওয়া আছে, ডেট অফ ইস্যুইং ডেট দেওয়া আছে, তারপর অ্যাপ্লিকেবল রুলস। দেখুন এখানে কিন্তু বলা আছে ইউসিপি লেটেস্ট ভার্সন, অর্থাৎ সর্বশেষ প্রকাশিত ইউসিপি লেটেস্ট ভার্সনটাই হচ্ছে এর জন্য প্রযোজ্য। এরপর ডেট অফ এক্সপায়ারি, অ্যাপ্লিক্যান্ট, বেনিফিশিয়ারি, এদের কথা উল্লেখ আছে। এইখানে দেখেন আমরা যদি দেখি যে এটা কি ধরনের এলসি। আসলে আমরা যে এলসি নিয়ে আলোচনা করছিলাম অ্যাডসাইট এলসি, 42C ক্লোজে বলা আছে যে ড্রাফটস অ্যাট সাইট, অর্থাৎ এই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা একটা সাইট এলসি। অর্থাৎ সাপ্লায়ার যখন পণ্য শিপমেন্ট করে প্রয়োজনীয় ডকুমেন্ট তার ব্যাংকের মাধ্যমে ইম্পোর্টারের ব্যাংকে পাঠাবে, ব্যাংক ইস্যুইং ব্যাংক নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যদি দেখে যে না এলসির শর্ত অনুযায়ী সব নথিপত্র সঠিক আছে, তো সেই ক্ষেত্রে সাপ্লায়ারকে সঙ্গে সঙ্গে পেমেন্টের ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অ্যাডসাইট এলসি, আমরা একটা এলসি দেখলে কীভাবে বুঝতে পারবো যে 42 ক্লোজে আমরা খেয়াল করবো যে এটা আসলে কী ধরনের এলসি, এটা আমরা দেখতে পাবো। এছাড়াও রয়েছে যে আরও অনেক ক্লোজ রয়েছে এলসিতে, পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড কিনা, ট্রান্সশিপমেন্ট অ্যালাউড কিনা, এই জিনিসগুলো উল্লেখ থাকে। পোর্ট অফ লোডিং, ডিসচার্জ, লেটেস্ট ডেট অফ শিপমেন্ট, তারপর ডেসক্রিপশন অফ গুডস 45A-তে উল্লেখ আছে। এখানে 46A-তে ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ কী ধরনের ডকুমেন্টগুলো লাগবে এই জিনিসগুলো উল্লেখ আছে। 47A-তে আছে অ্যাডিশনাল কন্ডিশন, কিছু অ্যাডিশনাল কন্ডিশন সম্পর্কে উল্লেখ করা আছে। এরপর চার্জেস সম্পর্কে বলা আছে, অর্থাৎ কোন দেশে কোন চার্জগুলো কে বহন করবে এই কথাটা এখানে উল্লেখ আছে। তো এরকমভাবে মানে এলসির প্রত্যেকটা ক্লজ এবং শর্ত মেনে যদি সাপ্লায়ার সঠিক ডকুমেন্ট বা নথিপত্র ইম্পোর্টারের ব্যাংকে প্রেরণ করে, তখনই ইম্পোর্টারের ব্যাংক সাপ্লায়ারকে পেমেন্ট নিশ্চিত করবে। এই হচ্ছে সর্বোপরি অ্যাডসাইট এলসি। তো সাইট এলসি সম্পর্কে আমার মনে হয় আমরা একটা সঠিক ধারণা আজকে আমরা নিতে পেরেছি ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওগুলো দেখার পর কোথাও যদি কোনো গ্যাপ মনে হয়ে থাকে আপনাদের কাছে, অনুগ্রহ করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।
এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লার্নিং গ্লোবাল ট্রেডের সঙ্গেই থাকবেন। ইনশাল্লাহ আমরা কমার্শিয়াল নলেজ শেয়ারিং নিয়ে আমরা লার্নিং গ্লোবাল ট্রেডের সঙ্গে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই লার্নিং গ্লোবাল ট্রেডের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।